গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট। তোমাদের সবচেয়ে ফেভারিট ক্লাসে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। কেন ফেভারিট বলেছি? এই কারণেই, গত ক্লাসটিতে অনেকে তোমরা কমেন্টস করেছো যে দাদা, এমন সুন্দর ক্লাস আমি ইউটিউবে আর কখনো পাইনি, বা এই ক্লাসের মাধ্যমে আমি মানে যা কোশ্চেন আপনি দিয়েছেন সব শিখে নিয়েছি, মানে খুব ভালো লেগেছে। আমার টার্গেটে, আমার উদ্দেশ্য হলো এটা, ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেওয়া। চলো আমরা ক্লাসটি শুরু করছি। এই ক্লাসটা আমাদের ক্লাস নাম্বার 5। তোমাদেরকে ইনফরমেশন করে দিই, গত দুদিন আগে আমি একটি ক্লাস দিয়েছি যেটা জুডিশিয়ারি বেসিস, মানে বেসিক্যালি এটা হাইকোর্টের উপর রিলেটেড। এই ক্লাসটা তোমরা জানো, তোমাদের 30 তারিখ হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সাম রয়েছে। তাছাড়া কিছুদিন পরে এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা কুকের যে নতুন পোস্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর এক্সাম হচ্ছে। ওই ক্লাসটা তোমরা যারা বেসিক্যালি হাইকোর্টের, যদি তুমি 30 তারিখ এক্সাম হয়ে থাকে, ওই ক্লাসটা যদি না দেখে থাকো, তুমি মাস্ট বি ক্লাসটা আমাদের চ্যানেলে যাও, গিয়ে দেখে নাও। যে কোশ্চেনগুলো হাইকোর্টের উপরে দিয়েছি তোমাদের জন্য একদম খুবই মানে সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো। এই ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5। এই ক্লাসের আমাদের টার্গেট কি? টার্গেট তোমাকে 100% কমন দেওয়া। 2025-এর আমরা নিউ সিরিজ শুরু করেছি। চলো বেশি কথা বলবো না। আপকামিং তুমি যে কোনো এক্সামে বসতে যাচ্ছ না কেন, জিআরবিটি গ্রুপ ডি থেকে শুরু করে, ত্রিপুরা হাইকোর্ট থেকে শুরু করে, রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে, টিপিএসসির যে কোনো তুমি এক্সামে বসতে যাচ্ছ, এই ক্লাসগুলো তোমাদের জন্য 100% বেনিফিটেড। চলো ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক ইনফরমেশন সঠিক সময়ে কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, কুক, আপকামিং জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন থ্রু এক্সিস সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি আরপিএফ কনস্টেবল, আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, অলমোস্ট ত্রিপুরার অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ফুল কমপ্লিট নোটস রয়েছে এবং কোয়ালিটি যথেষ্ট আমরা মেনটেন করেছি। তোমরা জানো বা তোমরা জিজ্ঞেস করে নেবে যারা 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, যে কর্মবার্তা অনলাইন নোটসটা কেমন কমন পড়ে, তারপরে তোমরা আমাদের থেকে নোটস নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করছি। প্রথম কোশ্চেনটা কি? ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে নির্মিত? আমি তোমাদেরকে প্রথমে বলেছি, বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেন্ট্রাল বলো স্টেট বলো, ওই এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে, এই কোশ্চেনগুলো আমি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রথমে কমপ্লিট করব। ঠিক আছে, চলো। ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে নির্মিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। তোমাদের কাছেও দেখে কোশ্চেনটা মানে জানা জানা শোনা শোনা মনে হচ্ছে অবশ্যই, বা ম্যাক্সিমাম সকলে জানো, কেন অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত বলা হয়েছে? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। ঠিক আছে, দামোদর নদীর উপরে নির্মিত ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, এটার বর্তমানে কি নাম দেওয়া হয়েছে? এটার বর্তমান নাম দেওয়া হয়েছে দামোদর উপত্যকা প্রকল্প। কি? দামোদর উপত্যকা প্রকল্প। কেন? দামোদর নদীর উপরে নির্মিত হয়েছে, সেই কারণে দামোদর উপত্যকা প্রকল্প এটার নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আর তোমাদের যদি কোশ্চেন আসে যে বহুমুখী নদী পরিকল্পনা প্রথম বা দামোদর উপত্যকা পরিকল্পনা কোন দুটি রাজ্যের মানে কোন দুটি রাজ্যের মাঝখানে অবস্থিত, যদি তোমাদের কোশ্চেন আসে, তাহলে তোমরা বলবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই দুইটি রাজ্যের মধ্যে অবস্থিত বহুমুখী প্রথম বহুমুখী পরিকল্পনা বা দামোদর উপত্যকা পরিকল্পনা। একদম ক্লিয়ার। যদি এটার উপরে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি কোশ্চেন আসে, তাহলে তুমি আনসার করতে পারবে। এখান থেকে আরেকটি কোশ্চেন এটার উপরে রিলেটেড আসে, দেখা গিয়েছে যে প্রথম বহুমুখী পরিকল্পনা বা দামোদর উপত্যকা পরিকল্পনা কোন মানে কি বলবো তোমাদের, কিসের মানে কিসের বিকল্প বা কিসের অনুকরণে বা নকল করে তো মানে নির্মিত করা হয়েছে? তাহলে বলবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস নদী উপত্যকা অনুকরণে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর উপত্যকার পরিকল্পনার অনুকরণে, টেনেসি নদী পরিকল্পনাকে অনুকরণ করে বা নকল করে এই দামোদর উপত্যকাটা বা প্রকল্পটা তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে উপত্যকাটা,
এটার মেন উদ্দেশ্য কি, টার্গেট কি, কেন তৈরি করা হয়েছিল? অ্যাকচুয়ালি এটার টার্গেট হলো বন্যা নিয়ন্ত্রণ বা কৃষিকাজের শক্তিকে বৃদ্ধি করার জন্য, বন্যা নিয়ন্ত্রণ বা কৃষিকাজের শক্তিকে বৃদ্ধি করার জন্য এই দামোদর উপত্যকা প্রকল্পটাকে নির্মিত করা হয়েছিল। কিসের কাকে অনুকরণ করে নির্মিত করা হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি নদী উপত্যকাকে অনুকরণ করে বা নকল করে নির্মাণ করা হয়েছিল। তাহলে এটার উপরে যদি কোশ্চেন আসে, প্রথম বহুমুখী পরিকল্পনা বা দামোদর উপত্যকা পরিকল্পনার উপরে এই 3-4টা কোশ্চেন যে আমি আলোচনা করলাম, এই 3-4টা কোশ্চেনই আসে। ঠিক আছে, আশা করি এটার উপরে যদি এই 3-4টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসে তাহলে তুমি 100% আনসার করতে পারবে। আর যদি এটার উপরে রিলেটেড, এই উপত্যকা রিলেটেড কোশ্চেন আসে, এই 3-4টা কোশ্চেনের মধ্যেই আসবে। বুঝতে পারছো? ওকে, আশা করি ক্লাসে তোমাদের শিখা হয়ে গেছে, যেভাবে মানে বলেছি তোমাদেরকে, আশা করি তোমাদের শিক্ষা হয়ে গেছে। ঠিক আছে, চলো, যদি ক্লাসটি ভালো লাগে সকলে অবশ্যই একটি করে লাইক করে দিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 2 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কি, সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন? ভাইরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন? একদম মানে কি একদম কমন কোশ্চেন। ঠিক আছে, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, আশা করি তোমরা এর মধ্যে অনেকে জানবে। এটা কমেন্টস করো, যারা জানো একটু কমেন্টস করে জানাও, সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ইভানু বক্সি। ইভানু বক্সি সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন। ক্লিয়ার? ওকে, তিনি এই যে ইভানু বক্সি, মনে রাখবে উনি রাশিয়ান সায়েন্টিস্ট উনি, হ্যাঁ, কোথাকার রাশিয়ান সায়েন্টিস্ট উনি। 1892 সালে ভাইরাস আবিষ্কার করেন। হ্যাঁ, কত সালে? 1892 সালে। ঠিক আছে, সালটা তোমাদের আসতে পারে, মনে রাখবে 1892 সালে, যদি সম্ভব হয় কোশ্চেনগুলো অনেকে নোট করে নেবে। ঠিক আছে, বেনিফিট হবে। 1892 সালে ইভানু বক্সি ভাইরাস আবিষ্কার করেন। ঠিক আছে, তিনি কোথাকার সায়েন্টিস্ট? তিনি রাশিয়ান সায়েন্টিস্ট। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া তুমি মনে রাখবে যে উনার যে প্রথম যে সন্ধান, কোন ভাইরাসের উনি সন্ধান পেয়েছিলেন? টাবাকু মোসিনাই ভাইরাস। হ্যাঁ, টাবাকু মোসিনাই ভাইরাস। ঠিক আছে, স্পেলিংটা এইভাবে হবে, দেখো, TABACO, টাবাকু MOSAIC, মোসাইক ভাইরাস। ঠিক আছে, টাবাকু মোসাইক ভাইরাস এর প্রথম তিনি সন্ধান পেয়েছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটাও আসতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মিষ্টি জলের হ্রদ কোনটি? কি হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করে, সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ। হ্যাঁ, উলার হ্রদ হলো ভারতের প্রথম মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, এটি কোন রাজ্যে অবস্থিত জানো? উলার হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। হ্যাঁ, জম্মু এন্ড কাশ্মীরে এটি অবস্থিত। ঠিক আছে, উলার হ্রদ জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত। হ্যাঁ, চলো তারপরে তোমরা একটু দেখে নাও যে অপশন এ তে কি রয়েছে। দেখো, পুষ্কর হ্রদ। অপশন এ তে রয়েছে পুষ্কর হ্রদ। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। রাজস্থান রাজ্যে অবস্থিত হলো পুষ্কর হ্রদ। ঠিক আছে, আর লেকটাক হ্রদ, এটা আমরা জানি আমাদের নর্থ ইস্ট মণিপুরে অবস্থিত লেকটাক হ্রদ। ঠিক আছে, লেকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। এবং ডি হলো ডাল হ্রদ, হলো সেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ডাল হ্রদ কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থিত। তাহলে এখানে উলার হ্রদ এবং ডাল হ্রদ এই দুটোটাই জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের আসে, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। নর্থ ইস্ট জিকের মধ্যে এটা আসে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নাম্বার কোশ্চেন। তোমাদেরকে আমি একটু বলি যে 2025 সাল, আমি ম্যাক্সিমাম ক্লাসে এই কথাটা বলি, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার তোমরা ধরতে পারো। কেন? 2025 সালে ত্রিপুরা সরকার বলো, সেন্ট্রাল সরকার, কেন্দ্রীয় সরকার বলো, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনেক জব নোটিফিকেশন বের হবে। তুমি নিজেকে এমন জায়গায় প্রিপেয়ার করে রাখো, যে কোনো মোমেন্টে যদি তুমি জব নোটিফিকেশন বের হোক বা এক্সাম কন্ডাক্ট হোক, তুমি বসে ফেস করতে পারো বা নিজেকে মানে এমন জায়গা নিয়ে রাখো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন কলেজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের দ্বারা যতটুকু হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করব। আমাদের চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি ম্যাথমেটিক্সের ক্লাস চলছে, এতটুকু আমি বিশ্বাসী। যাদের ম্যাথ উইক, তোমরা অনেকে আমাকে কমেন্টস করো, অনেকে ফোন করেছে, দাদা ম্যাথমেটিক্সে আমার ভয় লাগে, ম্যাথমেটিক্সে আমি অনেকটা উইক। সেই কারণে তোমাদের কথার উপরে বেস করে আমরা ম্যাথমেটিক্সের ক্লাস শুরু করেছি। মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টা থেকে 6:30টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে আসে ফ্রি ক্লাস। এই ক্লাসগুলো আমরা বেসিক থেকে একদম সুন্দরভাবে স্লো মোশনে আমরা শুরু করেছি, যাতে করে তোমরা যাদের ম্যাথ উইক, তোমাদের উইকনেসটা আমরা দূর করতে পারি। তোমরা ক্লাসগুলো ফলো করবে রেগুলারলি, আশা করি তোমাদের ম্যাথের উপর যে উইকনেসটা সেটা একটু হলো তোমরা মানে দূর করতে পারবে, এটুকু আমরা বিশ্বাসী। ঠিক আছে, চলো তোমাদের এক্সাম সিলেবাসে যদি ম্যাথ থাকে তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো, ম্যাথ রিজনিং এর ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। চলো নেক্সট কোশ্চেন কি, 4 নাম্বার কোশ্চেন। কি বলা হয়েছে 4 নাম্বার কোশ্চেন দেখো, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড়
ঝিল লুকটাক ঝিল কোন রাজ্যে অবস্থিত? উত্তর পূর্ব ভারতের, এক্ষুনি আমি বললাম, অপশনে আমি এখন বললাম না যে আমাদের লুকটাক ঝিল কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। এক্ষুনি বললাম নর্থ ইস্ট জিকের মধ্যে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে, ঠিক না? তাহলে কি বলা হয়েছে? উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল। তার মানে আমরা কি পেয়েছি? নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ঝিল কোনটা? লুকটাক ঝিল। আরেকটা কোশ্চেন পেয়েছি, তোমাদের কোশ্চেন আসতে পারে যে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল কোনটা? তাহলে কি বলবে? লুকটাক ঝিল। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা মণিপুর রাজ্যে অবস্থিত। ভুলবে না তো? একদম ক্লিয়ার, একদম মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এনি জিকের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই যে মণিপুরের উপরে আরেকটি কোশ্চেন আসে যে মণিপুরকে কে ভারতের মণি বলে মণিপুরকে আখ্যা দিয়েছেন? এই কোশ্চেনটা আসে, তাহলে বলবে জওহরলাল নেহেরু। ভারতের মণিপুরকে বলেছিলেন জওহরলাল নেহেরু, ঠিক আছে? জওহরলাল নেহেরু কে বলার অপেক্ষা রাখে না, ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া, ঠিক না? চলো 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত 5ই সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? আমরা সকলে জানি 5ই সেপ্টেম্বর কি পালন করি আমরা? ইয়েস, আমরা সকলে জানি শিক্ষক দিবস, ঠিক না? 5ই সেপ্টেম্বর তো আমরা শিক্ষক দিবস পালন করি, মানে প্রত্যেক বছর, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, এই যে শিক্ষক দিবসটা পালন করি, মানে কি উপলক্ষে শিক্ষক দিবস পালন করি, বা মানে কি বলবো তোমাদেরকে যদি বলি কার জন্মদিন হিসাবে আমরা শিক্ষক দিবস পালন করি, সেটাও আমরা সকলেই জানি। ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেক দিন এই বছরটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। বেসিক কোশ্চেন আমরা সকলেই জানি, কিন্তু কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। যদি পরীক্ষায় আসে তাহলে আশা করি তোমরা পারবে, তোমাদের কোনো মানে প্রবলেম হবে না তো? ইয়েস, চলো নেক্সট কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন দেখো, কি বলা হয়েছে? কলেরা রোগ কিসের জন্য হয়? কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, এগুলো আমরা মানে একদম কমন ডিজিজ, ঠিক না? এটা আমরা সকলে শুনেছি না এমন কেউ নাই আশা করি। কলেরা রোগ কিসের জন্য হয়? কিসের জন্য হয় কলেরা রোগ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইয়েস, এটি ব্যাকটেরিয়ার জন্য হয়, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক না? ব্যাকটেরিয়ার জন্য কলেরা রোগ হয়, ঠিক আছে না? ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? তোমরা জানো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? লিউয়েন হক। ভাইরাস কে আবিষ্কার করেন? আমরা এখন করিয়েছি ক্লাসের মধ্যে প্রথম না দ্বিতীয় কোশ্চেনটা, ইবানু বক্সি ভাইরাস আবিষ্কার করেন। তাহলে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? এটা তোমাদের জানা দরকার, এটা পরীক্ষায় আসে। কে আবিষ্কার করেন? লিউয়েন হক। হ্যাঁ, লিউয়েন হক আবিষ্কার করেন ব্যাকটেরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাইরাস তো বললাম আমি, ইবানু বক্সি 2 নম্বর কোশ্চেনটা ছিল আমাদের, ঠিক না? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আরো ক্লাসগুলো আরো মডিফাই করা বা আরো কিছু মানে কি বলবো, আরো এক্সট্রা ফ্যাক্ট আরো আলোচনা করা, আরো ডিটেলসে আলোচনা করা প্রয়োজন কিনা সেটাও বলবে। যদি আরো মানে ডিটেলসে আলোচনা করার প্রয়োজন, আরো ডিটেলসে আমি আস্তে ধীরে আলোচনা করব, কিন্তু ক্লাসটা লেংদি হয়ে যাবে। লেংদি হয়ে গেলে অনেক আবার বোরিং হয়ে যাও তোমরা, ঠিক না? তাহলে মানে একটু কম শর্টকাট আলোচনার মাধ্যমে ক্লাস মানে ইম্পর্টেন্ট মানে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দিতে চাই, ঠিক আছে? চলো, নিম্নলিখিত সিকিম রাজ্যে লোকসভায় সিট কতটা রয়েছে? মানে আমাদের যে সিকিম রাজ্য, সেই সিকিম রাজ্যের লোকসভার সিট কতটা রয়েছে? আমরা জানি এটা একদম ইজি কোশ্চেন, এটি একটি সিট রয়েছে, অনলি একটি। সিকিম নিম্নলিখিত সিকিম রাজ্যের লোকসভার সিট সংখ্যা কত? একটি। সিকিম রাজ্যে অনলি একটি সিট রয়েছে, ঠিক আছে? এটা কি বলা হয়েছে? লোকসভার। এবং রাজ্যসভার মনে রাখবে, রাজ্যসভারও রয়েছে কয়টি? রাজ্যসভারও একটি রয়েছে, হ্যাঁ, রাজ্যসভারও একটি রয়েছে, ঠিক আছে? আর সিকিম ভারতের সঙ্গে কবে যুক্ত হয় এটা তো তোমরা জানো, ঠিক না? 1975, ঠিক না? 1975 সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়, ঠিক না? চলো 8 নম্বর কোশ্চেনটা দেখো, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? জাতীয় পঞ্চায়েত রাজ দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 24 এপ্রিল। এভরি ইয়ার 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, এই পঞ্চায়েত রাজ দিবস, ঠিক না? এই কোশ্চেনটা তো তোমাদের আসে। আরেকটি কোশ্চেন আসে যে ভারতের মধ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে চালু হয়? সকলে জানো এটা রাজস্থানে আমাদের চালু হয়েছিল। রাজস্থানের মেবি রাজস্থানের নাগুর জেলাতে এটা চালু হয়েছিল 1959 সালে, 1959 খ্রিস্টাব্দে, হ্যাঁ। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 1959 সালে ছিলেন জওহরলাল নেহেরু, ঠিক না? 47 থেকে উনি তো একটানা 16 বছর মেবি মানে প্রধানমন্ত্রী পদে ছিলেন। তাহলে 59 উনি ছিলেন জওহরলাল নেহেরু ছিলেন, ঠিক আছে? মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত মহাভাষ্য কার রচনা? নিম্নলিখিত মহাভাষ্য কার রচনা?
কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে পতঞ্জলির রচনা হলো মহাভাষ্য। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। এখান থেকে আরেকটি কোশ্চেন আসে যে অষ্টাধ্যায়ী পণিনির রচনা। অষ্টাধ্যায়ী কার রচনা? পণিনির রচনা হলো অষ্টাধ্যায়ী। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে। চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত এপিকালচার কিসের সঙ্গে যুক্ত? এপিকালচার কিসের সঙ্গে যুক্ত? এপিকালচার, সেরিকালচার, হার্টিকালচার, এগুলো তো আমরা শুনেছি না। তাহলে এখানে বলা হয়েছে নিম্নলিখিত এপিকালচার কিসের সঙ্গে যুক্ত? এপিকালচার মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত। হ্যাঁ, মৌমাছি প্রতিপালন। হ্যাঁ, এপিকালচার মৌমাছি প্রতিপালন। ঠিক আছে, অপশন বি তে কি রয়েছে দেখো, রেশম পোকার চাষ। রেশম পোকার চাষকে আমরা কি বলি? সেরিকালচার। ঠিক না, সেরিকালচার বলা হয় রেশম পোকার চাষকে। এবং মৎস্য চাষকে কি বলি? পিসিকালচার। পিসিকালচার মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার। এবং পক্ষী সংক্রান্ত যে বিদ্যা রয়েছে এটাকে বলা হয় অর্নিথোলজি। অর্নিথোলজি বলা হয় পক্ষী সংক্রান্ত বিদ্যাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসে হ্যাঁ পরীক্ষা দেখবে। আমি তো ক্লাস করিয়ে যাচ্ছি, এমন মানে কি বলবো, 2024-ও আমি টার্গেট দিয়েছি 100% জিকে সিরিজ শুরু করেছিলাম। এবং আমি খুবই মানে কি বলবো, মানে প্রাউড ফিল করি যে ওই জিকে সিরিজ থেকে আমরা 80%-এর উপর কমন দিতে পেরেছি বিভিন্ন এক্সামে। যারা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো তোমরা বলেছো, তোমরা দেখেছো যে এত পার্সেন্ট আমরা কমন দিতে পেরেছি। 2025-এও আমি সেই সিরিজটা শুরু করেছি এবং আমাদের টার্গেট 100%। ঠিক আছে, 100% টার্গেট আমরা রেখেছি। 100% তো পসিবল না, বাট আমরা 85 to 90% আমরা কমন দেবো, এতটুকু আমাদের বিশ্বাস। যদি রেগুলার তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং এক্সট্রা যে ফ্যাক্টগুলো বলছি, দেখো আমি ক্লাসে 15 থেকে 20টা কোশ্চেনই করাচ্ছি, এর বেশি পারা যায় না। ঠিক আছে, কেন অনেক লেংদি হয়ে যায় ক্লাস, তারপরও আধা ঘন্টা 40 মিনিট চলে যায়। ঠিক আছে, কিন্তু আমি একটা কোশ্চেনের পিছনে 3-4টা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনের উপরে, এই টপিকের উপরে কি কোশ্চেন আসতে পারে সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে আমি আলোচনা করতে চেষ্টা করি যেতটুকু হয়। ঠিক আছে, এগুলো তোমরা একটু ধ্যান দেবে। হ্যাঁ, এমন না যে আমি, যেমন সাপোজ ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত, ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত আমি তোমাদেরকে বলে দিলাম যে এই কোশ্চেনটার সঙ্গে কিন্তু আমি এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের এখানে আলোচনা করছি। ঠিক আছে, ওই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তর কি হবে? ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? কর্ণাটক রাজ্য বিখ্যাত। হ্যাঁ, কর্ণাটক, অপশন সি হবে সঠিক উত্তর। কর্ণাটক রাজ্যে ভারতের চন্দন কাঠের জন্য কর্ণাটক রাজ্য বিখ্যাত। এবং কর্ণাটক রাজ্য মনে রাখবে ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থান রয়েছে কর্ণাটক রাজ্য। এই কোশ্চেনটা আসে, কফি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য কোনটা? কর্ণাটক রাজ্য। ঠিক আছে, এখানে কর্ণাটকের উপরে এই দুটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসে। ঠিক আছে, একদম দেখবে, মিস করবে না। 12 নম্বর কোশ্চেন, টমেটোর চাটনি বেশি সময় পর্যন্ত তাজা রাখতে ব্যবহার কি করা হয়? টমেটোর চাটনিকে বেশি টাইম, অনেক টাইম পর্যন্ত তাজা রাখার জন্য কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? এখানে সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করা হয়। সোডিয়াম বেনজোয়েট হ্যাঁ ব্যবহার করা হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা সচরাচর লাইফে দেখি বা আমরা ইউজ করি। চিপস ও পাপড়ের প্যাকেটে কোন গ্যাস ভরানো থাকে? চিপস বা পাপড়ের প্যাকেট তোমরা দেখেছো, এটা ফাফা থাকে। ঠিক না, এটার মধ্যে অল্প কয়েকটা চিপস থাকে কিন্তু এটা পুরোটা প্যাকেটটা মানে ফাফা করে কত বড় করে রেখে দেয়। ঠিক না, এটা দেখেছো তোমরা? চিপস বা পাপড়ের প্যাকেট, এটা কোন গ্যাস থাকে? চিপস বা পাপড়ের প্যাকেটে কোন গ্যাস থাকে? সকলে জানো আশা করি তোমরা। নাইট্রোজেন গ্যাস ভরানো থাকে। কি গ্যাস ভরানো থাকে? নাইট্রোজেন গ্যাস। মানে অনেকদিন যাতে এই ভিতরে যে চিপস গুলো থাকে সেটাকে তাজা রাখার জন্য এই নাইট্রোজেন গ্যাসটা ভরানো হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, দুধওয়ালা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কি দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। হ্যাঁ, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত দুধওয়া ন্যাশনাল পার্ক। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ, সকলে জানি, যেটাকে নবাবের শহর বলা হয়। ঠিক না, বর্তমান সিএম কে যোগী আদিত্যনাথ। ঠিক না, এটা আমরা জানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, তানজুর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায়? কি তানজুর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তানজুর লিপি থেকে কোন মানে কার সম্বন্ধে জানা যায়? এরান লিপি থেকে, সম্পদ লিপি থেকে, কলিং লিপি থেকে এই কোশ্চেনগুলো আসে কিন্তু। হ্যাঁ, তাহলে 15 নম্বর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। হ্যাঁ, প্রথম রাজেন্দ্র চোল। তানজুর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায়? প্রথম রাজেন্দ্র চোলের সম্বন্ধে জানা যায়। ঠিক আছে, অপশন এ তে কি রয়েছে? অশোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অশোকের সম্বন্ধে জানা যায় কোন লিপি থেকে? কলিঙ্গ লিপি থেকে। কলিঙ্গ লিপি থেকে। ঠিক আছে, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে জানা যায় কি থেকে? এরান লিপি থেকে। এরান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে জানা যায় এবং সম্পদ লিপি থেকে জানা যায় কনিক সম্বন্ধে। ঠিক আছে, ক্লাসটি অনেকটা ফাস্ট করিয়েছি, আরো স্লো মোশনে সুন্দরভাবে বুঝিয়ে করার কিন্তু বাট আমি একটু সমস্যা হচ্ছে, ফাস্ট শেষ করে দিলাম ক্লাসটি। যাই হোক, তাহলে আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন করিয়েছি, বাট এক্সট্রা ফ্যাক্ট মিলিয়ে আমি 40 থেকে 50টা
অ্যাপ্রক্সিমেট কোশ্চেন হয়ে গেছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাও, খারাপ লাগলো কমেন্টস করে জানাও। আবারও তোমাদেরকে বলছি, সঠিক দিশায় প্রিপারেশন করো, 2025 সালটাকে কাজে লাগাও, ঠিক আছে? তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা শুধু আমাদের উপর বিশ্বাসটা বজায় রাখবে এবং তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, এলডিসি ড্রাইভার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জিআরবি টু, রেলওয়ে গ্রুপ ডি, টিপিএসসি, সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ, অলমোস্ট সব এক্সামের আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। প্রথমে খোঁজখবর নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। বিগত 5 থেকে 7 বছরের মধ্যে যারা চাকরি পেয়েছে, এমন যদি তোমার কেউ চেনা পরিচয় থাকে তোমার গ্রামে বা তোমার আশেপাশে, তাহলে জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে, ভালো কমন পড়ে কিনা। আশা করি 10 জনের মধ্যে 6-7 জন হলো বলবে যে হ্যাঁ কমন পড়ে, ঠিক আছে? সেটা প্রথমে যাচাই করবে, তারপর আমাদের থেকে নোটস নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।